আজকে তোমাদের এসওই বাংলায় আমার যে ক্লাসটা নেয়ার কথা বাংলায় নবম শ্রেণীর, তার নাম হলো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। মুকুন্দ চক্রবর্তীর লেখা। কি নাম? কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। প্রথমেই যে কোনো টেক্সট শুরু করার আগে তোমাদের সবাইকে আমি এসওই বাংলার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অনেক অভিনন্দন এগুলো জানাচ্ছি। তোমরা খুব মন দিয়ে পড়াশুনো করবে। মানে পড়াশুনোটা একদিন হবে, আজকে থাক, কাল হবে না। আজকে খুব একটা ইচ্ছে করছে না, কালকে পড়াশুনোটা একটু ভালো করে করব। এই না, কালের দিকে আমরা কখনো যাব না। আমাদের যেটুকু সময় ক্লাস থেকে ফিরে এলাম স্কুল থেকে, সেটুকু নোট নিয়ে নেয়া, সেটুকু পড়াশুনো করে ফেলা। এই যে আজকে ক্লাসটা যখন করছি, আমি ক্লাসটাই করব, আমি আর অন্য কিছু করব না। যখন আমি ক্রিকেট খেলছি তখন আমি ক্রিকেটটাই খেলবো, অন্য কথা ভাববো না। মানে আমি যে কাজটা করতে চাইবো বা করব, আমার যেন কাজের প্রতি বা সেই বিষয়টার প্রতি সম্পূর্ণ মনোযোগটা থাকে। এটা আমাদের প্রথমেই একটা মাথায় গেঁথে নিতে হবে। তো তোমরা যারা এই ক্লাসটা দেখছো তারা অবশ্যই ক্লাসটাকে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে বিভিন্ন জায়গায় ক্লাসটাকে তোমরা ছড়িয়ে দেবে। এটা তোমাদের একটা পবিত্র কর্তব্য। আর তোমরা খুব মন দিয়ে, খুব ভালোবেসে, খুব যত্ন করে কিন্তু পড়াশুনো করবে। আমি তোমাদের আপ্রাণ চেষ্টা করছি পুরো বিষয়টাকে বুঝিয়ে বলার, ভালো করে ক্লাসগুলোকে করিয়ে দেওয়ার। তোমাদের কাজ হবে সেটাকে বুঝে নেওয়া এবং এই টেক্সট থেকে যে সমস্ত প্রশ্ন তোমাদের আসবে সেগুলো আমাকে কমেন্টে জানানো। কেমন লাগছে ক্লাস সেটাকে যথাযথভাবে জানানো। তোমাদের সবার কাছেই এখন ইন্টারনেট সুলভ, তোমরা জানো, তোমরা সবাই ব্যবহার করতে পারো ইন্টারনেট, ইউটিউব, সেখান থেকে তোমরা ক্লাস পাচ্ছ। ইন্টারনেটটাকে শুধুমাত্র অন্য অকাজে নয় বা সময় বইয়ে দেওয়ার জন্য নয়, যথাযথ ব্যবহারের জন্য তোমরা এটা খেয়াল রাখবে। আজকে আমাদের পড়ার যে বিষয় মুকুন্দ চক্রবর্তীর কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, এটি চণ্ডীমঙ্গল থেকে আহরিত হয়েছে, নেওয়া হয়েছে। এই চণ্ডীমঙ্গলে অপূর্ব একটা গল্প আছে। কি সেই গল্প? গল্পটা হলো কালকেতু আর হুল্লোড়া। এরা স্বামী স্ত্রী। কালকেতু ব্যাধ ছিল, বনে গিয়ে আর কি সমস্ত পশুদেরকে হত্যা করে নিয়ে এসে তাদের মাংস বিক্রি করে এইভাবে তার সংসার চলত। এই বনের পশুরা ভয় পেয়ে একদিন দেবী চণ্ডীর কাছে আশ্রয় চায় যে, চণ্ডী দেবী, আমাকে এরকম কালকেতু আমাদেরকে এরকম অত্যাচার করছে, আপনি আমাদের বাঁচান। তখন দেবী কালকেতুর হাত থেকে এই পশু প্রাণী পাখিদের বাঁচানোর জন্য নিজের কাছে রেখে দেন। এবং যাওয়ার পথে কালকেতু যখন ওই শিকার করতে যায়, যাওয়ার পথে দেখতে পায় একটা স্বর্ণ গথিকা বা গোসাপ, স্বর্ণগথিকা না, গথিকা বা গোসাপ রয়েছে। সেটি দেখে সে বনে যায়। গিয়ে দেখতে পায় যে একটিও পশু পাখি কোথাও নেই। তার খুব মনে রাগ বা দুঃখ হয়। ফেরার পথে সে কিছু প্রাণীকে না পেয়েই ওই গোসাপটিকে নিয়ে বাড়ি চলে আসে এবং সে গোসাপ থেকে রূপান্তরিত হয় দেবী চণ্ডী এবং তিনি নিজের কে প্রতিষ্ঠা করবার জন্য কালকেতু ফুল্লরার সাহায্য নেয় এবং গুজরাট নগর পত্তন করে। এবার গুজরাট নগর পত্তন করা হয়েছে তো সেটা তো ঠিক কথা, কিন্তু গুজরাট নগরে লোকজন কোত্থেকে আসবে? কোনো লোকজন নেই তো। একটা নগর পত্তন করলেই বা তৈরি করলেই তো হয় না। এই নগরে লোকজন আসার জন্য পাশে যে কলিঙ্গ রয়েছে, সেই কলিঙ্গে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু করা হয় এবং সেই ঝড় বৃষ্টির ফলে সব মানুষ গুজরাটে আসে। এই হলো পূর্ব কাহিনী। এবার সেই ঝড় বৃষ্টির যে বিস্তারিত বর্ণনা, সেই বর্ণনা আজকে আমরা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এই অংশে আমরা পড়ব। আমরা যে কোনো টেক্সট যখন বারে বারে পড়েছি তখন কি করেছি? প্রথমেই আমরা সেই টেক্সট সম্বন্ধে যিনি লিখছেন
বা যেখান থেকে টেক্সটটাকে নেওয়া হচ্ছে সেটার সম্পর্কে আমরা জেনে নিচ্ছি বা জেনে নিই। তাহলে আমরা জেনে নিলাম চণ্ডীমঙ্গলের কথা। এইবার আমরা মুকুন্দ চক্রবর্তীর বিষয়টা একটু জেনে নেব। মুকুন্দ চক্রবর্তী জন্মগ্রহণ করেছেন 1547 মনে করা হয়, মৃত্যু জানা যায় না, বর্ধমান জেলার দামুন্না নামের একটা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন হৃদয় মিশ্র। দিহিদার মামুদ শরীফের অত্যাচারে উৎখাত হয়ে তিনি 1557 খ্রিস্টাব্দে মেদিনীপুরের আররা গ্রামে জমিদার বাঁকুড়া রায়ের দ্বারস্থ হন। তাঁর পৃষ্ঠপোষকতায় চণ্ডীমঙ্গল কাব্য রচনা করে কবি কঙ্কন নামে একটা উপাধি তিনি লাভ করেছিলেন। তাহলে এই উপাধিটা আমরা মনে রাখবো। মধ্যযুগে যে বাংলা সাহিত্য, তার রচনাটি প্রথম একটা উপন্যাসের একটা লক্ষণ কিন্তু দেখতে পাওয়া যায় বা দৃষ্টিগোচর হয়। কেমন? এই তাহলে তোমাদের আগের গল্পটা আমি বলে নিলাম যে কিভাবে গুজরাট নগর পত্তনের পর সেখানে লোকজনের জন্য কিভাবে আর কি এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির সৃষ্টি করেন দেবী চণ্ডী। এই দেবী চণ্ডী কিভাবে আস্তে আস্তে এটা তৈরি করছেন সেটা নিয়ে আমরা দেখব যে ঝড় বৃষ্টির কি প্রবল, কি ব্যাপক, কি তুমুল বর্ণনা এখানে রয়েছে। ভাষাটা মধ্যযুগের মনে রাখতে হবে। তোমাদের তো সাম্প্রতিক সময়ের এখনকার ভাষা নয়, তাই তোমাদের একটুখানি হয়তো কিছু কিছু শব্দ, কিছু কিছু অংশ বুঝতে অসুবিধা হবে, কিন্তু তার জন্য তো আমি আছি, কোনো অসুবিধা হবে না, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো তাহলে এবার গল্পটা তোমরা বুঝে গেছো, কিন্তু কার গল্প? কালকেতু ফুল্লরা। কোন নগর পত্তন করা হয়েছে? গুজরাট। ঝড় বৃষ্টি কোথায় হচ্ছে? কলিঙ্গ। কেমন? এবারে আমরা শুরু করছি পড়া। কেমন? দেখো বড় বড় করে লিখে দিলাম, তাই তোমাদের চোখের সামনে থাকে। দেখো এবার মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। কঠিন কিছু না। মেঘে এমন অন্ধকার করেছে, মেঘে এমন অন্ধকার করেছে, কেউ কাউর শরীরের অঙ্গ, নিজের অঙ্গ দেখতে পাচ্ছে না, এত অন্ধকার হয়ে গেছে। কালো মেঘে অন্ধকার হয়ে গেছে বলে নিজের শরীরের অংশ কেউ দেখতে পাচ্ছে না। ঈশানে উড়িল মেঘ সখনে চিকুর, উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। ঈশান কোণ তোমরা জানো, এই যে আমাদের যে 10 দিক তার মধ্যে ঈশান একটা দিক, সেখানে আর কি খুব মেঘ উঠেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, উত্তর দিক থেকে হাওয়া বইছে, পবন মানে হাওয়া, জানো, মেঘ ডাকছে দূর দূর করে, এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিমেষেকে ঝরে মেঘ গগন মণ্ডল, চারি মেঘ বরিশে মুষল ধারে জল। নিমেষ মানে কি? নিমেষ মানে এই যে চোখের পাতা, এই যে আমরা ফেলি চোখের যে পল্লব, সেটা এই এক নিমেষ বলা হয়। হ্যাঁ, আর একদিকে তাকিয়ে থাকাকে এইভাবে বলা হয় নির্নিমেষ। তাহলে এই যে নিমেষেকে জোরে মেঘ গগনমণ্ডল, পুরো আকাশ নিমেষের মধ্যে মেঘে ছেয়ে যাচ্ছে। চারি মেঘে বরিশে মুষলধারে জল। চারি মেঘ ব্যাপারটা একটু বুঝে নাও। হ্যাঁ, বলা হয় এই তোমরা এই কিউবল নিম্বাস ইত্যাদি মেঘের কথা পড়েছো, বাংলায় আমাদের এই 4টি মেঘের কথা এখানে বলা হচ্ছে। কি কি একটু মুখস্থ করে নি। 1 নাম্বার মেঘের নাম হলো সংবর্ত। কি নাম? সংবর্ত। 2 নাম্বার মেঘের নাম কি? আবর্ত। 3 নাম্বার মেঘের নাম কি? পুষ্কর। 4 নাম্বার মেঘের নাম কি? দ্রোণ। এই 4টি মেঘ মিলে
তৈরি হচ্ছে চারি মেঘ বৃষ্টি। তাহলে আমরা কি মনে রাখবো, যে এই মেঘটা হলো চারি মেঘ। কেমন? চারটে মেঘ, চারটে মেঘ মানে চারি মেঘ, সংবর্ত, আবর্ত, পুষ্কর এবং দ্রোণ। চারি মেঘ বরিশে মুষলধারে জল, কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, প্রলয় গণিয়া প্রজা ভাবয়ে বিষাদ। কলিঙ্গ দেশে সমস্ত মেঘ উড়ে গিয়ে কি হচ্ছে, প্রচন্ড জোরে জোরে ডাকছে, উচ্চ নাদে প্রচন্ড মেঘ গর্জন হচ্ছে, মেঘ ডাকছে। প্রলয় গণয়ে প্রজা ভাবয়ে বিষাদ। সবাই যে প্রজাগণ কলিঙ্গের, তারা অত্যন্ত ভয় পেয়ে ভাবছে যে প্রলয় আসছে বুঝি, এইভাবে ভেবে তাদের মন খারাপ হয়ে যাচ্ছে, তারা বিষাদাচ্ছন্ন হয়ে পড়ছে। দেখো, না বোঝার কিছু নেই, কিন্তু তাও এতটা পড়ালাম। কোথাও অসুবিধে হলে আমায় কমেন্ট করে তোমরা বলবে। হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়, বিপাকে ভবন ছাড়ি পূজা দিল রড়। মানে সাংঘাতিক ঝড় বইছে, হুড় হুড় দূর হুড় করে, একদম হাওয়ায় মেঘে একেবারে একটা চারিদিকে একেবারে আকাশ পাতাল মাটি মিলিয়ে একটা খুব প্রলয় অবস্থা। আর বাড়ি ছেড়ে ঘর ছেড়ে সমস্ত প্রজারা বেরিয়ে গিয়ে দৌড়চ্ছে আর কি। হ্যাঁ, জন্যই তো তাই চান আর কি। হ্যাঁ, চারি মেঘ তাহলে বুঝে নিলে। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, মানে ধুলোয় আচ্ছাদন হয়ে গেছে। কি? হরিত মানে সবুজ, যা কিছু সবুজ ছিল তা একেবারে ধুলোয় ঢেকে গেছে। কেমন? উল্টিয়া পরে শস্য প্রজা চমকিত। বড় বড় যে শস্যের গোলা, ধানের গোলা বা শস্য যেখানে রাখা হয় তোমরা জানো, সেইগুলো সব উল্টে উল্টে পড়ে যাচ্ছে আর কি, হাওয়ার ঠেলায়, ঝড়ের ঠেলায়, বৃষ্টির ঠেলায়। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। তোমাদের আর চারি মেঘ বলতে হবে না, আমি নিশ্চয়ই বলে দিলাম। অষ্ট গজরাজ, মনে হয় চারটি মেঘে আকাশে 8 জন নাকি হাতি থাকে। কি অপূর্ব কল্পনা! ভাবো যে মনে করা হয় আকাশে 8 জন হাতি, তারা সুরে করে জল দেয়, তারা আর কি সুরে করে জল দেয় মনে করা হয়। এই 8 জন হাতির মধ্যে কিন্তু ঐরাবত অন্যতম। কেমন? আচ্ছা, চারি মেঘটা তোমাদের বলে দিয়েছি, তাও একবার আমি আরেকবার লিখে দিচ্ছি তোমাদের এইখানে সুবিধার জন্য। দেখে নাও, আগের স্লাইডেই লিখে দিয়েছি। সংবর্ত আবর্ত মুখস্থ করে নাও। সংবর্ত আবর্ত পুষ্কর আর কি দ্রোণ, তাই তো? ভুলবে না কিন্তু চারি মেঘ। আচ্ছা, এই হলো তোমাদের বিষয়। সঘনে, আচ্ছা, চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, সঘনে চিকুর পড়ে ব্যঙ্গ তর্কাবাজ। মনে করা হচ্ছে হাতিরা সুরে করে জল দিয়ে চারিদিক ভরিয়ে দিচ্ছে। সঘনে চিকুর পড়ে ব্যঙ্গ তর্কাবাজ। ব্যঙ্গ তর্কাবাজ বিষয়টা কি জিনিস? ব্যাঙ যেমন করে লাফায়, মনে হচ্ছে তেমন করে বাজ চমকাচ্ছে আর কি। কড়িকর সমান বরিশে জলধারা, জলে মহি একাকার পথ হইল হারা। কড়িকর মানে হাতিরা সুরে করে জল দিচ্ছে, এবং জলে মহি, মহি মানে
পৃথিবী। মহি মানে পৃথিবী, কিন্তু এখানে কলিঙ্গ। কেমন? পৃথিবী, কিন্তু এখানে কলিঙ্গ হিসেবে আমাদের ভাবতে হবে। আচ্ছা, ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, সংবাদ তাবত্ত পুষ্কর দ্রোণ, কারো কথা শুনিতে না পায় কোনো জন। এত আওয়াজ হচ্ছে যে কারো কথা কেউ শুনতে পাচ্ছে না। কেমন? মানে এত জোরে জোরে মেঘ ডাকছে। পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, কলিঙ্গে সুঙরে সকল লোক যে জৈমিনী। এমন অবস্থা যে দিন না রাত আর বোঝা যাচ্ছে না ঝড়ের ঠেলায়। কলিঙ্গের সমরে সকলে লোক যে জৈমিনী। ইনি একজন মুনি, একজন ঋষি, ইনি একজন ঋষি। হ্যাঁ, এই ঋষিকে ডাকলে আর কি ঝড় থেকে নাকি নিরাময় পাওয়া যায় বা ঝড় কমে যায় এরকম মনে করা হয়। তাই কলিঙ্গের সকল লোক এই জৈমিনীকে ডাকছে। হুর হুর দূর দূর শুনি ঝন ঝন, না পায় দেখিতে কেউ রবির কিরণ। এত ঝড়ের আওয়াজ হচ্ছে, কেউ সূর্যের আলো দেখতে পাচ্ছে না। কি হচ্ছে? সূর্যের আলো কেউ দেখতে পাচ্ছে না। এমন ঝড় বৃষ্টি। ঠিক আছে? গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বলি জলে। ভুজঙ্গ কি জিনিস? ভুজঙ্গ হলো সাপ। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, নাহি জানে জলস্থল কলিঙ্গ মণ্ডলে। এমন জল এসেছে যে সমস্ত সাপেরা গর্ত ছেড়ে বেরিয়ে জলে ভাসতে শুরু করেছে, আর জল এবং স্থল সমস্ত এক হয়ে গেছে। কেমন? নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর। 7 দিন ধরে কিন্তু বৃষ্টি চলছে। আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। সমস্ত শস্য, সমস্ত জিনিসপত্র যা ছিল সেগুলো সব হেজ্জা গেল, সব ভিজে নষ্ট হয়ে গেল, কোনো কিছু আর রইল না। কেমন? মেছাতে পরশীল বিদরিয়া চাল, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। ঘর তখন কেমন? এখনকার মতো তো পাকা সিমেন্টের এরকম ঘর বাড়ি তখন নয়, তাই না? তো সেই ছাউনি দেয়া ঘর ভেদ করে শিল পড়ছে, আর শিলকে মনে হচ্ছে যেন বড় বড় ভাদ্র মাসে তাল যেমন পেকে গিয়ে পড়ে, তেমন বড় বড় তাল পড়ছে সেই শিলকে দেখে মনে হচ্ছে। চণ্ডীর আদেশ পান বীর হনুমান, মঠ অট্টালিকা ভাঙ্গি করে খান খান। চণ্ডী আদেশ দিচ্ছে বীর হনুমানকে যে যাও, তুমি গিয়ে সব ভেঙে চুরে একসা করে দাও। আর হনুমান গিয়ে এই কলিঙ্গ দেশের সব মঠ অট্টালিকা ভেঙে খান খান করে দিচ্ছে। চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, উঠে পড়ে ঘরগুলো করে দলমল। খুব ঢেউ চারিদিকে হচ্ছে আর কি, পর্বতের মতো বিশাল বিশাল নদীর ঢেউ, আর ঘরগুলো দলমল দলমল করছে, টলমল করছে, সব ভেঙে পড়ে যাচ্ছে। চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ। দেবী চণ্ডী আদেশ দিচ্ছে নদ নদীদের যে যাও, তোমরা গিয়ে কলিঙ্গ দেশকে একেবারে ভাসিয়ে ডুবিয়ে তছনছ করে দাও, এবং সেটাই করা হচ্ছে। অম্বিকা মঙ্গল গায় শ্রীকপি কঙ্কন। আমাদের এই চণ্ডী মঙ্গলকে অম্বিকা মঙ্গল, অভয়া মঙ্গল, চণ্ডী মঙ্গল ইত্যাদি বলা হয়। সেই গান কে গাইছেন? শ্রীকবি কঙ্কন। মধ্যযুগের কবিদের আলাদা করে নাম দেয়া থাকতো না, এই নামের শেষে ভণিতার মতো করে লেখা অংশ থাকতো। আমি আগেই বলেছি এই মুকুন্দ চক্রবর্তীকে কবি কঙ্কন বলা হতো উপাধি। তো এই চণ্ডীর
আদেশে, তার নির্দেশে এই গান গাইছেন কবি কঙ্কন। এই হলো তোমাদের পড়ানো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির যে বৃহৎ বর্ণনা। দেখো আমি তোমাদের ছবি এঁকে এঁকে একদম নোট করিয়ে করিয়ে দেখিয়ে দিয়েছি যে কিভাবে কলিঙ্গ দেশে পুরো বিষয়টা ঘটছে। তো তোমরা দেখবে, পড়বে মন দিয়ে। কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই জানাবে, আমি যথাযথভাবে তোমাদেরকে সেটার উত্তর দেব। আর একটা কথা বিশেষভাবে বলবার, এই সুই বাংলা তো সবসময়ই তোমাদের সাথে বন্ধুর মতো আন্তরিকভাবে থেকেছে যত্ন করে। তাই তোমরা অবশ্যই এই 9-10 বোর্ডে 11-12 এই সমস্ত যে চ্যানেলগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। মানে একটা শুধু 9-10 বা 11-12 যে এরকম করে নয়, আমরা একটা সমগ্রতার মধ্যে আনতে চাইছি সব বিষয়টাকে আমরা, তোমাদের যাতে বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে পড়াশুনো পৌঁছে যায়, কোনো রকম অর্থের জন্য, কোনো রকম কোনো কিছুর জন্য যেন পড়াশুনো না থেমে থাকে, এটা আমাদের কিন্তু প্রধান লক্ষ্য। এবং ব্যাচ রয়েছে, তোমরা সেদিন দেখলে যে ব্যাচগুলোকে তোমরা নিতে চাইলে সেগুলো নিতে পারবে। এবং তোমাদের এসওই বাংলা অ্যাপ রয়েছে, সেগুলো থেকে তোমরা যোগাযোগ করতে পারবে। এবং এই যে তোমাদের যদি আরও কোনো বিষয় জানার থাকে যে কীভাবে ব্যাচ নেবে, কি ব্যাচ কিভাবে নিতে হবে, কিভাবে সেটা চালিত করতে হবে, এই জন্য এই যে তোমাদের যোগাযোগ যে নাম্বার দেয়া আছে সেই নাম্বার থেকে তোমরা ফোন করে অবশ্যই জেনে নেবে। আর চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে, শেয়ার করবে এবং সবার মধ্যে ছড়িয়ে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে, আজকে এখানেই।